একটি অন্নপূর্ণা ভাণ্ডার নাম দিয়েছেন, যেখানে প্রায় তারা ৩,০০০ টাকা করে মহিলাদের ভাতা দেবেন বলছেন এবং বেকার যুবতীদের জন্য চাকরি না পাওয়া পর্যন্ত ৩,০০০ টাকা করে তারা দেবেন বলছেন। এটা তো মিথ্যে কথা, এটা জুমলা। প্রথমে ১৫ কোটি বলেছিলেন, যেমন ১৫ লাখ করে ঢুকিয়ে দেবেন, দেননি। ওই জনধন প্রকল্পে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়েছিলেন, একটা টাকাও ঢোকেনি। কোথাও গিয়ে দাঁড়িয়ে কি মনে হয় যে এসআইআর কলমে দাঁড়িয়ে সিএ বা এনআরসির একটা প্রতিরূপ তৈরি করতে চাইছে? ওটাই তো বিজেপির একটা বাজে রাজনীতি, নোংরা রাজনীতি। যে ভোটার, আপনি লজিক্যালি ভাবুন, আপনি ভোট দিতেও পারেন, নাও দিতে পারেন। নাগরিক পঞ্জি, ভোটার পঞ্জিতে আপনি আপনার নাম তুলতেও পারেন, নাও তুলতে পারেন। কিন্তু বিজেপি ওটার সঙ্গে সিএ অ্যাড করছে, অর্থাৎ এখানে আপনার নাম না উঠলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবো। তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর তাদের মধ্যে একটা সমস্যার বিষয়, কিন্তু ভোটের আগেই আশ্চর্যজনকভাবে দেখা যায় সবাই একত্রিতভাবে কাজ করছে। দেখবেন মাঝে মাঝে দোতলার সঙ্গে তিনতলা ঝগড়া হচ্ছে। এই তুই আমাকে আমার ওখানে জল দিচ্ছিস না কেন, তিনতলা দোতলা হয়তো চেঁচালো, সব ময়লা ওপর থেকে নিচে ফেলছিস কেন? হ্যাঁ, কিন্তু রাত্রেবেলা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে, গল্প গুজব করে, বৈঠকখানায় বসে। এজেন্ডা সেটার মধ্যে একটা বড় অংশ হচ্ছে এসআইআর। তবে কি তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এসআইআরকে হাতিয়ার করেই এই নির্বাচন লড়তে চলেছে? এসআই তো আমাদের বিরুদ্ধে যাওয়ার জন্য বিজেপি এটা করেছে ভোটের আগে। নমিনেশন জমা দেওয়ার পর তারপর থেকে শুরু করলেন, এটা গিয়ে কোথাও কি চারবারের কনফিডেন্স? স্থানীয় তৃণমূল নেতৃত্বটা খুব কি বলবো, খুব কম্প্যাক্ট। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায় যে সংখ্যা লঘু সেটা একটা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক এবং সেখান থেকে একটা বড় অংশের কাটছাট হয়েছে, সেটা গিয়ে কোথাও নির্বাচন এফেক্ট করতে পারে? আমার মনে হয় না। যেটা হয়তো তৃণমূল ৭০ বা ৮০ হাজারে জিততো, সেটা হয়তো ৩০,০০০-এ জিতবে। যদি বিজেপির আসন বাড়ে তাহলে সো কল্ড, আমরা কোনো সম্প্রদায়কে ছোট বা বড় বা এরকমভাবে ট্যাগলাইন করছি না, কিন্তু সো কল্ড একবারে বলা হচ্ছে যে 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 পার্শ্ববর্তী রাজ্যের মানুষের অধিশাসন এটা বেড়ে চলবে। বিহার বা ইউপির মানুষেরা বসবাস করছেন, আমি তাদের বঙ্গবাসীই বলে মনে করি, এবং তারা এখানে ট্যাক্স দেন, তারা এখানে থাকেন, এবং তাদের মধ্যে হয়তো দু একটা দুর্বৃত্ত থাকতে পারে অর্জুন সিংয়ের মতো। এই নিয়ে চতুর্থবার একেবারে দমদম বিধানসভা কেন্দ্রের বলা চলে অন্যতম এক্সপিরিয়েন্স প্রার্থী, যিনি শুধুমাত্র এক্সপিরিয়েন্স প্রার্থী তিনি নন, তিনি একেবারে তৃণমূল কংগ্রেস দলের অন্যতম একজন এক্সপিরিয়েন্সড নেতাও বটে, এবং তৃণমূল কংগ্রেসের বলা চলে তিনি মুখ, সেই ব্রাত্য বসু
তার সঙ্গে আমরা একেবারে সরাসরি কথা বলবো। তার নির্বাচনী প্রচার চলছে এবং সেই নির্বাচনী প্রচার একেবারে জনজোয়ারে পরিণত হয়েছে। দাদা, আপনার এই এক্সপিরিয়েন্সটা কি এবারে ভোটের একটা এক্স ফ্যাক্টর? এখন যেটা দেখছেন এটা তো ইউফোরিয়া, মানে মানুষের গণ উন্মাদনা চলছে, হিস্টেরিয়া হচ্ছে, পুরো সবাই মমতা ব্যানার্জিকে সাপোর্ট জানানোর জন্য রাস্তায় নেমেছে, মমতাদির উন্নয়নমূলক প্রকল্পকে সাপোর্ট করার জন্যে, বিজেপির ক্রমাগত একটা বাংলা বিদ্বেষী মনোভাবের জন্যে মানুষ রাস্তায় নেমেছে। এটা প্রায় গোটা দমদমেই দেখতে পাচ্ছেন রাস্তায় আছে আজ। এটা একটা ইউফোরিয়া, অর্গানিক গ্রোথ। দাদা, বাংলায় কি যে মেরুকরণের রাজনীতি সেটা গিয়ে কখনো সাকসেসফুল হতে পারে? আমার মনে হয় না। বাঙালি অনেক সচেতন, এখানে দিনের পর দিন মানুষ দুই কমিউনিটি পাশাপাশি থেকেছে, সংঘর্ষ হয়েছে, কিন্তু মানুষ নিজের মতো থাকার এক ধরনের রসায়ন বা সমীকরণও বার করে নিয়েছে। চাপ লাগবে না। দাদা, দাদা একদিকে আপনার একদিন নির্বাচনী প্রচার চলছে, আপনি রাজ্যের শিক্ষা দপ্তরকে দীর্ঘ সময় ধরে সামলে এসছেন, আজ আবার দেখা যাচ্ছে যে প্রাক্তন শিক্ষামন্ত্রী তার বাড়িতে আবার যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের রেড চলছে, কি বলবেন? আমি তো আপনাদের মিডিয়া থেকে দেখলাম বোধহয় কিছু কোয়ারি করেছিল, ওনার শরীর খারাপ, উনি বলেছিলেন বাড়িতে যেতে, হয়তো সেই জন্যই গেছে। কোথাও গিয়ে দাঁড়িয়ে শিক্ষা দপ্তরকে এই যে পুরনো যে ঘটনা, এটা কি এফেক্ট করছে? এটা 24 সালের একটা উত্তর হয়ে গেছে, আমরা 29টা সিট পেয়েছি, এই প্রশ্নটাই এখন ইরেলিভেন্ট। আর তবে দাদা বর্তমানে যেভাবে সরকারি স্কুল থেকে শুরু করে স্কুল ছুট, স্কুলে ছাত্রদের যাওয়ার সংখ্যা কমা এবং বেসরকারি স্কুলের প্রতি ঝোঁক বৃদ্ধি হওয়া, সেটা গিয়ে কোথাও দাঁড়িয়ে কি এটার একটা এফেক্ট বলে মনে হয়? বাঙালি বাম আমলেই ছেলে মেয়েদের ইংরেজি মিডিয়াম পাঠাতে শুরু করেছে, কেননা বাংলা মিডিয়ামগুলো ইংরেজি তুলে দিয়ে লেফট প্রায় একটা জাতিকে শেষ করে দিয়েছে। আমরা বরং আবার ওই বাংলা মিডিয়াম স্কুলগুলোকে ইংরেজি মিডিয়াম করে বাংলা মিডিয়াম স্কুলগুলোকে কী করে আরও ভালো করা যায় সে ব্যবস্থা নিয়েছি। দাদা, একেবারে আমরা সরাসরি এই যে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, যিনি শিক্ষার দায়িত্ব সামলে এসছেন, তার সাথে আমরা কথা বলছি। তার নির্বাচনী প্রচারে একবারে জনজোয়ার, সেই জনজোয়ার কিন্তু দেখা যাচ্ছে, মানুষের ব্যাপক ঢল, গোটা দমদমের মানুষ প্রায় এখানে নেমে এসেছে। ব্রাত্যদার সাথে একটুখানি আর দুটো প্রশ্ন কথা বলবো। দাদা যেভাবে রাজ্যে এসআইআর হয়ে চললো এবং এসআইআর এ প্রায় দেখা যাচ্ছে 91 লক্ষ, ক্যামেরা কোথায়? 91 লক্ষ মানুষের নাম, ক্যামেরা কোথায়? সেই নাম যেটা বাদ গেল, সেখানে একটা সংখ্যাগরিষ্ঠ হিন্দু এবং জায়গা ধরে ধরে মুসলিমদের নাম বাদ দেওয়া হচ্ছে, 64% হিন্দু, 34% মুসলিম। কেন এই ধরনের একটা হচ্ছে এটাকে? যেখানে তৃণমূল এগিয়ে যে সিটগুলোয়, সেখানে বিজেপি পরিকল্পনা মাফিক এসআইআর করে নাম বাদ দিতে চেয়েছে। যেভাবে যে জনজোয়ার নেমে এসেছে একবারে দমদমের যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রাত্য বসু, তার সমর্থনে, সেটা একবারে দেখা যাচ্ছে যে মানুষের যে উন্মাদনা সেটা কিন্তু একবারে তুঙ্গে। নির্বাচনী প্রচারে বলা চলে একটু দেরি করে ময়দানে নামলেও কিন্তু একবারে প্রথম থেকেই ফ্রন্ট ফুটে একেবারে হাত খুলে খেলছেন কিন্তু ব্রাত্য বসু, যিনি একেবারে দলের অন্যতম একজন সিনিয়র মোস্ট লিডারও বটে।
নমস্কার, আমি রাহি। আপনারা দেখছেন আজ তাক বাংলা। এবং এই মুহূর্তে একেবারে যেখানে বিধানসভা নির্বাচন তা একেবারে নির্ঘণ্ট প্রায় দোরগোড়ায় কড়া নাড়ছে, সেখানে দাঁড়িয়ে সমস্ত প্রার্থীরা তারা কিন্তু একবারে প্রচারে বেরিয়ে পড়েছেন। সেই মোতাবেক একেবারে দমদম বিধানসভা, সেই বিধানসভার যিনি প্রার্থী এবং অন্যতম বলা চলে এক্সপিরিয়েন্সড তৃণমূল কংগ্রেসের একজন ফেস ব্রাত্য বসু, তার সঙ্গে রয়েছে আমরা সরাসরি তার বিধানসভা কেন্দ্রেই। এবং একেবারে বলা চলে মেগা র্যালি, সেই র্যালি করে তিনি একেবারে জনসংযোগ করলেন। আমরা সরাসরি দাদার সাথে কথা বলবো। আচ্ছা, প্রথমেই একবারে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে দাদা না স্যার? যেটা তোমার ইচ্ছে, যেটা তোমার ইচ্ছে, নাম ধরে ডেকো না। না, আপনি কোনটা শুনতে বেশি পছন্দ করেন? আমি ব্রাত্যদাই শুনতে বেশি পছন্দ করি। দাদা নয়, ব্রাত্যদা। আচ্ছা আচ্ছা, ব্রাত্যবাবু, আপনি তো একাধারে একজন রাজনীতিবিদ, একজন লেখক, অধ্যাপক, পরিচালক, এই এতগুলোর মধ্যে এবং পলিটিশিয়ান, হ্যাঁ রাজনীতিবিদ, এতগুলোর মধ্যে আপনি নিজেকে কোন জায়গাটাতে দেখতে সব থেকে বেশি পছন্দ করেন? আমার এখানে পছন্দের ব্যাপার নেই, এগুলো প্রত্যেকটা আমার কাজ। তো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি ব্রাত্য বসুর র্যালিতে যেতে বেশি পছন্দ করছেন, নাকি সৌগত রায়ের, নাকি খর্দায়, নাকি মুর্শিদাবাদে, প্রত্যেকটাই আপনার কাছে কাজ, ও আপনার কাছে কোনো চয়েস নেই, এই আর কি। আচ্ছা, একটা মানুষের যে একদম ঢল দেখা গেল, এবং বলা চলে যে অন্যান্য তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থীরা রয়েছেন তারা অনেক আগে থেকেই প্রচারে নেমে পড়েছেন। আপনি একদম একটু নমিনেশন জমা দেওয়ার পর তারপর থেকে শুরু করলেন, এটা গিয়ে কোথাও কি চারবারের কনফিডেন্স? না, আমাদের এখানে মানে স্থানীয় তৃণমূল নেতৃত্বটা খুব মানে কি বলবো, খুব কম্প্যাক্ট। যেহেতু সাংসদ আমাদের, এমএলএ আমাদের, 39টা কাউন্সিলর আমাদের, এবং আমি গত 3বার এখানে এক্সটেন্সিভ প্রচার করেছি, এবারও করছি। তো আমাদের প্ল্যান মাফিক আমরা এগিয়েছি, পরিকল্পনা মাফিক। তো যতটা দরকার ততটাই করতে হবে, যার নিয়ম তা তো আমাদের মানতে হবে। মানুষের দমদমের প্রতিটি মানুষের কাছে গিয়ে বোঝাতে হবে যে বহিরাগত কোনো শক্তি নয়, এখানে কোনো নাগপুরের এজেন্টকে বা বাইরের কোনো দিল্লি বা কেরালার কোনো এজেন্টকে এখানে চলবে না। এখানে একান্তভাবে এটা বাংলার লোক লাগবে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বঙ্গবাসীর হাতে কোনো বিকল্প নেই। আরেকটি বিষয় দাদা, আপনার বিধানসভা কেন্দ্র দমদম, সেখানে প্রায়শই সংবাদ শিরোনামে আসে তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর তাদের মধ্যে একটা সমস্যার বিষয়, কিন্তু ভোটের আগেই আশ্চর্যজনকভাবে দেখা যায় সবাই একত্রিতভাবে কাজ করছে। এর পেছনে স্পেশাল টনিকটা আপনি কী দেন? টনিক নেই, এটা শরিকি বাড়ির মতো। দেখবেন মাঝে মাঝে দোতলার সঙ্গে তিনতলা ঝগড়া হচ্ছে, এই তুই আমাকে আমার ওখানে জল দিচ্ছিস না কেন, তিনতলা দোতলা হয়তো চেঁচালো, সব ময়লা ওপর থেকে নিচে ফেলছিস কেন? হ্যাঁ, কিন্তু রাত্রেবেলা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে, গল্প গুজব করে, বৈঠকখানায় বসে। আমাদের দমদমের ব্যাপারটা ওটা এরকম। স্যার, একেবারে তৃণমূল কংগ্রেস তাদের এবারের রাজনৈতিক যেটা বলে এজেন্ডা, সেটার মধ্যে একটা বড় অংশ হচ্ছে এসআইআর। তবে কি তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এসআইআরকে হাতিয়ার করেই এই নির্বাচন লড়তে চলেছে? এসআইআর তো আমাদের বিরুদ্ধে যাওয়ার জন্য বিজেপি এটা করেছে ভোটের আগে। ওরা যেটা মহারাষ্ট্র, হরিয়ানা, বিহারে করেছিল, বাংলায় ভাবছিল সফল হবে, বাংলায় হবে না। আমরা এটা অতি দর্পে লঙ্কা হতা। তো আমরা অনেক আগে থেকে পরিকল্পনা করেছি। আমাদের মুখ্যমন্ত্রী, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছেন, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিখুঁত প্ল্যানিং করেছেন। প্ল্যানিং করে ম্যানমার্কিং করা হয়েছে, যেটা আমরা 3-4 মাস আগে থেকে আমরা নেমেছি। আমাদের মমতাদি বলে দেওয়ার পর অভিষেক অন্তত ডজনখানেক ভার্চুয়াল মিটিং করেছে আমাদের সমস্ত স্তরের কর্মীদের সঙ্গে। ফলে যে কর্মীরা আগে একটু রিল্যাক্স বা কমপ্লেসেন্ট ছিল, একটু আত্মবিশ্বাসী ছিল, এসআইআর চলে আসে তারা আর সেই কমপ্লেসেন্সি দিতে রাজি হয়নি, সবাই একত্রিত হয়ে নেমে পড়েছে। প্রায় 91 লক্ষ মানুষের নাম বাদ গেছে এই এসআইআর প্রসেসে। সেখানে দাঁড়িয়ে একটা সংখ্যাগরিষ্ঠ, সেটা একেবারে হিন্দু সম্প্রদায়ও, এবং যেটা বলা হয় যে একদম রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায় যে সংখ্যালঘু সেটা একটা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, এবং সেখান থেকে একটা বড় অংশের কাটছাট হয়েছে। সেটা গিয়ে কোথাও নির্বাচন এফেক্ট করতে পারে? আমার মনে হয় না। মানে যেটা হয়তো তৃণমূল 70 বা 80 হাজারে জিততো, সেটা হয়তো 30 হাজারে জিতবে। হ্যাঁ, খুব প্রভাব হবে না। আর যেটা ওরা বলেছিল যে প্রত্যেকটাই 91 লোকই দেশদ্রোহী, দিলীপ ঘোষ বলেছেন। তারপর কি করে মানে যারা এই 1.5 বছর আগে লোকসভায় ভোট দিয়েছে, তারা আজকে হঠাৎ দেশদ্রোহী, কোট আনকোট দেশদ্রোহী হয়ে এসআইআরের তালিকায় নাম ঢুকে গেল। আমি আপনাকে বলছি যে এসআইআর করে ওরা বলেছিল যে অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া বার করবে, রোহিঙ্গা বার করবে, একটাও বার করতে পারেনি। একটা খুব লজিক্যালি বুঝুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কৃপায়
এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের অর্থনীতির বিশেষ কোনো তফাৎ নেই। আমরা আগে যে যোজনব্যাপী দূরে এগিয়েছিলাম, এখন বাংলাদেশ এবং ভারত প্রায় কাছাকাছি। তাহলে যদি সব বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী হয়, যে ওখানে মেজরিটি, যে সংখ্যালঘু আমাদের এখানে, সে তো মেজরিটি, সে মাইনরিটি স্টেটে আসবে কেন? প্রচুর হিন্দু মানুষ বরং এসছেন, আর বিজেপি ধরে ধরে তাদেরই নাম কেটেছে। মতুয়া সম্প্রদায় তাদের একটা বৃহৎ অংশের নাম বাদ নেই, এবং তারপরে যেটা বিরোধী দলনেতা লিডার অফ অপোজিশন তিনি বলছেন যে সিএএ মারফত তাদেরকে আবার নাগরিকত্ব দেবেন। তাহলে কোথাও গিয়ে দাঁড়িয়ে কি মনে হয় যে এসআইআর কলমে দাঁড়িয়ে সিএএ বা এনআরসির একটা প্রতিরূপ তৈরি করতে চাইছে? ওটাই তো বিজেপির একটা বাজে রাজনীতি, নোংরা রাজনীতি, যে ভোটার, আপনি লজিক্যালি ভাবুন, আপনি ভোট দিতেও পারেন, নাও দিতে পারেন। নাগরিক পঞ্জি, ভোটার পঞ্জিতে আপনি আপনার নাম তুলতেও পারেন, নাও তুলতে পারেন, কিন্তু বিজেপি ওটার সঙ্গে সিএ অ্যাড করছে। অর্থাৎ এখানে আপনার নাম না উঠলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবো, আপনার আধার কার্ড, ভোটার কার্ড এগুলো ক্যান্সেল করে দেবো, এবং আপনাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবো। বিজেপি একটা ভয়াবহ রাজনীতি করছে, এবং এটা ক্রমশ বিজেপির কর্মীরাও বীতশ্রদ্ধ হয়ে আস্তে আস্তে বিজেপি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। গোটা ভারতবর্ষে এই দুই নেতা বিজেপির, তাদের জনপ্রিয়তা এখন তলানিতে। এটা কেন্দ্রীয় সরকারটা আমাদের এই ভোটে বাংলায় আমরা জিতবো, জেতার পর দেখবেন 26-এর 29 অব্দি এরা টানতে পারবে না। গতকাল বিজেপি তারা নিজেদের ইস্তেহার প্রকাশ করেছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে তারা একটি অন্নপূর্ণা ভাণ্ডার নাম দিয়েছেন, যেখানে প্রায় তারা 3,000 টাকা করে মহিলাদের ভাতা দেবেন বলছেন, এবং বেকার যুবতীদের জন্য চাকরি না পাওয়া পর্যন্ত 3,000 টাকা করে তারা দেবেন বলছেন। এটা তো মিথ্যে কথা, এটা জুমলা। প্রথমে 15 কোটি বলেছিলেন, যেমন 15 লাখ করে ঢুকিয়ে দেবেন, দেননি। ওই জনধন প্রকল্পে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়েছিলেন, একটা টাকাও ঢোকেনি। ওখানে মমতাদির কোন লক্ষ্মীর ভাণ্ডার ঢুকেছে, কন্যাশ্রী ঢুকেছে, মমতাদি লোকের হাতে টাকা দিয়েছে, তাদের হকের টাকা। আর যেটা এখানে এসে অন্নপূর্ণা ভাণ্ডার বলছেন, 10 বছর প্রায় আসাম করছে, পাশের রাজ্য আসাম, কিছু দেয়নি কেন? হ্যাঁ, যেই মমতা ব্যানার্জি দিয়েছে অমনি একটা মিথ্যা প্রতিশ্রুতি দিতে হবে, তাই না? ওরা আসামে দেয়নি, ওরা ত্রিপুরায় দেয়নি, হঠাৎ বাংলায় দেবে? কোনো পাগলেও সেটা বিশ্বাস করবে? আসাম মডেল কি বাংলার উপর লাগু করতে পারে বিজেপি? আসাম মডেলটা কি? আসাম মডেল বলতে যেভাবে সেখানে এনআরসি করা হয়েছে, এবং এখানে তো ডিটেনশন ক্যাম্প করার আমার ধারণা প্রভূত সম্ভাবনা আছে, যদি বিজেপি ক্ষমতায় আসে। বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে ওরা অবশ্যই ডিটেনশন ক্যাম্প করবে, এবং বহু লোককে পুশব্যাক করে ফেরত পাঠিয়ে বাংলাদেশে হোক বা অন্য কোথাও হোক, ওরা একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে। বিজেপি এখানে আসা মানে একটা পরিষ্কার সিভিল ওয়ার আমি দেখতে পাচ্ছি। মমতা ব্যানার্জি এখানে একমাত্র প্রতিরোধের বার্তা, মমতা ব্যানার্জি এখানে একমাত্র রেজিস্ট্যান্সের বার্তা, এবং মমতা ব্যানার্জি বিজেপির এই ভয়ঙ্কর আগ্রাসী আধিপত্যকামী, যাকে বলে সত্তা কা ভুখ, ক্ষমতার খিদে, সেটাকে একমাত্র মমতা দিয়ে আটকাতে পারেন। আচ্ছা, এতক্ষণ তো আমরা এসআইআর নিয়ে কথা বলছিলাম, এবার একটু আপনার যে দপ্তর অর্থাৎ শিক্ষা দপ্তর, কথা বলবো না, এটা নিয়ে হয়ে গেছে প্রচুর। আচ্ছা, আচ্ছা, একটাই প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আমরা একেবারে, আপনি তো তার সঙ্গে তো একজন পরিচালকও বটে। একটা সিনেমা নিয়ে একটুখানি জিজ্ঞেস করার ছিল, সেটা হচ্ছে আপনি ধুরন্ধর, আপনি কি দেখেছেন এর মধ্যে? না না, ধুরন্ধরের মতো একটা বানানো মেকি দেশপ্রেমের ছবি আমার দেখার ইচ্ছে নেই। আমি ওয়ানটা দেখেছি, আমার সত্যি কথা বলতে কি আমার ভালো লাগেনি। একজন ইউটিউবার আছেন, তিনি ধুরন্ধরের যে ব্যাখ্যাটা করেছেন, ওটা বরং আমার মনোপুত হয়েছে। দ্বিতীয় সিনেমায় তো যেভাবে মানে দ্বিতীয় পার্টে যেভাবে তৃণমূল কংগ্রেস তারা যেভাবে, মানে আপনারা যেভাবে এই যে নোটবন্দিটাকে বলছিলেন যে যেটা মানুষের সমস্যা, এবং সত্যি আমরা দেখেছি যে বহুত সংখ্যক মানুষ তারা লাইনে দাঁড়িয়েছিলেন, তাদের একেবারে খাওয়া দাওয়া নাওয়া খাওয়া ভুলে তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে, সেটাকে তারা ভালোভাবে সেখানে সেই সিনেমার মাধ্যমে এস্টাবলিশ করেছে যে কেন সেই নোটবন্দি বা এই ধরনের ঘটনা ঘটছে। তাহলে এটা গিয়ে দাঁড়িয়ে কি কোথাও কি প্রোপাগেটিভ? দেখুন, ধুরন্ধর অবশ্যই একটা প্রোপাগান্ডিস্ট ছবি। যেভাবে কাশ্মীর ফাইলস, কেরালা ফাইলস বা বেঙ্গল ফাইলস প্রোপাগান্ডিস্ট ছবি, এগুলো বিজেপির ন্যারেটিভকে ফলো করছে, এবং এই ন্যারেটিভটা পেছনে কোনো সত্য দেখানো নেই, এক ধরনের ঘৃণা এবং বিদ্বেষের উদ্গীরণও আছে। এই ঘৃণা এবং বিদ্বেষকে ভালো করে দেখাবে বলে এই ছবিগুলো তৈরি হয়। এই ছবিগুলোর একটা চটকদারি মোহ থাকে, কিন্তু আপনি দেখবেন বাংলায় বেঙ্গল ফাইল সুপার ফ্লপ করেছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে বাঙালি বেঙ্গল ফাইলসের যে 46-এর ডিরেক্ট অ্যাকশন, সেইটাকে বাঙালি যে বিজেপি ইতিহাস বলতে চেয়েছে সেই ইতিহাসটাকে অ্যাকসেপ্ট করেনি। আচ্ছা, তাহলে লক্ষ্মী এলো ঘরে, এটাকে কিভাবে দেখা হবে? লক্ষ্মী এলো ঘরে আমাদের নির্বাচনকে সামনে রেখে একটা ছবি। এটা কখনো বলা হয়নি এটা ফিচার ফিল্ম,
পরিচালক থেকে শুরু করে আমাদের পার্টি, এটা আমাদের পার্টির জন্য নির্মিত একটি প্রোপাগান্ডিস্ট ছবি। আমি এটা হলে রিলিজ করিনি, ট্যাক্স দিইনি, মানে মানুষকে আমরা দেখাচ্ছি। ধুরন্ধরের সঙ্গে লক্ষ্মী এলো ঘরের যে প্রোপাগান্ডা, তার কোনো তুলনা হয় না, কারণ লক্ষ্মী এলো ঘরে সরাসরি প্রোপাগান্ডিস্ট, সে লুকোচ্ছে না, সামনে কোনো নির্মুখ বা সামনে কোনো নকাব রাখছে না। আর ধুরন্ধর সামনে একটা নকাব রেখে বলছে দেখো দেখো আমি জাতীয়তা প্রেমের ট্যাবলেট গেল, কিন্তু ভেতরে আসলে বিজেপির এক ধরনের ফাসিস্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরছে। লোকাল ট্রেনে যাতায়াত করতে গেলে সাধারণ মানুষের মুখে একটা কথা শোনা যাচ্ছে যে কোথাও দাঁড়িয়ে যদি বিজেপির আসন বাড়ে তাহলে মানে সো কল্ড, আমরা কোনো সম্প্রদায়কে ছোট বা বড় বা এরকমভাবে ট্যাগলাইন করছি না, কিন্তু সো কল্ড একবারে বলা হচ্ছে যে 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 পার্শ্ববর্তী রাজ্যের মানুষের অধিশাসন এটা বেড়ে চলবে। আপনার এটা কি মনে হয়? বাঙালি মানে একবার সো কল্ড, একবার সেটা বলছে যে মানে বিহারিয়ানা বৃদ্ধি পাবে, বাঙালিদের যদি দেখতে হয়। আমি পরিষ্কার বলতে চাই, বিহার বা ইউপির লোকের বিরুদ্ধে আমাদের কোনো আপত্তি নেই। যে পরিযায়ী শ্রমিকরা এখানে আসেন বা বহু দীর্ঘকাল ধরে যে বিহার বা ইউপির মানুষেরা বসবাস করছেন, আমি তাদের বঙ্গবাসীই বলে মনে করি, এবং তারা এখানে ট্যাক্স দেন, তারা এখানে থাকেন, এবং তাদের মধ্যে হয়তো দু একটা দুর্বৃত্ত থাকতে পারে অর্জুন সিংয়ের মতো, সে বাঙালি সমাজেও থাকে। হ্যাঁ, অর্জুন সিং একা গুন্ডা আর বাঙালিকেও গুন্ডা নয় তা নয়, ওটা ওইভাবে মার্কিং করা যায় না। হ্যাঁ, আপনি বলতে পারেন অর্জুন সিং একটা প্রথিতযশা গুন্ডা, খ্যাত না, সেলিব্রিটি গুন্ডা, যার গুন্ডামি নিয়ে সেলিব্রেশন হয়, সেটা হয়তো আমাদের এখানে বাঙালিদের সেরকম, সেটা আমাদের মমতা ব্যানার্জির জমানায় দমন হয়ে গেছে। একেবারে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে চতুর্থবার আপনি আবারও এখানে জিতে আসবেন, এই কনফিডেন্স তো নিয়ে আর কোনো প্রশ্নই থাকছে না আজকে মানুষের ঢল যেটা দেখা যাচ্ছে। তবে এমন কোনো কাজ যেটা এখনো বাকি থেকে গেছে বলে আপনার মনে হয়, যেটা আপনি করতে চান? आज तक अभी नहीं, यही लास्ट प्रश्न है। तो आज तक अभी नहीं, कोई काम बाकी नहीं है, सब हो गया। একেবারেই আমরা সরাসরি কথা বলছিলাম ব্রাত্য বসুর সঙ্গে, যিনি একেবারে চতুর্থবারের জন্য তিনি একেবারে ভোট ময়দানে দাঁড়াচ্ছেন এবং দমদম থেকে দাঁড়াচ্ছেন, এবং সেখানে দাঁড়িয়ে তিনি যে কনফিডেন্ট সেটা কিন্তু প্রমাণ দেখা যাচ্ছিল যে মানুষের ঢল, তাই দেখেই আমরা ব্রাত্যবাবুর সাথে কথা বলছিলাম। তবে একেবারে শেষ করার আগে একটা প্রশ্ন আমরা মিস করে গেছি, জাস্ট আপনি যদি এবারও মন্ত্রী হন তাহলে কোন মন্ত্রিত্বর পদটা আপনি চাইবেন? আমি কোনো মন্ত্রিত্ব পদ কোনোদিন আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চাইনি। মুখ্যমন্ত্রী ভালো মনে করে রেখেছেন আমাকে যে মন্ত্রী করতেই হবে ওনার, এমনও কোনো বাধ্যবাধকতা নেই। আমি মন্ত্রী থাকতেও পারি, নাও থাকতে পারি। উনি যদি আমাকে মন্ত্রী করেন আমি আনন্দ পাবো, না করলেও দুঃখ পাবো না। কোনো স্পেসিফিক দপ্তর? আমার কোনো স্পেসিফিক কোনো দপ্তর নেই। হ্যাঁ, মন্ত্রিত্ব নিয়ে আমি কথা বলতে রাজি নই। আমাদের আমাদের যে মন্ত্রী থাক না কেন, আমাদের কাজ যেটা আপনাদের ভাষায় একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, আমাদের ছোট আলো আমরা দিয়ে যাবো যাতে বড় আলোটি আর উজ্জ্বল হয়ে জ্বলে। অবশ্যই আমরা কথা বলছিলাম ব্রাত্য বসুর সঙ্গে, এবং একেবারে নির্বাচনের প্রাককালে একবারে হাই ভোল্টেজ প্রচার সারছেন তিনি, এবং মানুষের যে ঢল, সে ঢল কিন্তু একদম দেখা যাচ্ছে যে দমদম বিধানসভা কেন্দ্রের মধ্যে।